বেঙ্গালি ওয়াক মিউজিক। সঙ্গীতের বিভৎস রূপকে বাঙালি পাত্তা দেয়নি, গানের সেই ছিন্নমস্তাই এখন দুই বাংলার রক। ধানমন্ডির এক কিশোর, যার বাবা 5 ওয়াক্ত নমাজি, বা কল্যাণীর কোনো কচুরির দোকানের মালিকের ছেলে রক গায়ক হওয়ার স্বপ্ন দেখে কি করে? এই স্পর্ধা তাকে দেখায় কে? বাংলার রক জগতের যাপন ঠিক কেমন? গান বাজনা করে পেট চলবে? তাও আবার রক নাকি একটা গান? আমাদের পরিবারে গান বাজনা করে না, এটা হারাম, শয়তানের সঙ্গীত। উপরের পংক্তিগুলি হল দুই বাংলার সর্বোচ্চ পারিবারিক বিরোধের নমুনা। পশ্চিমবঙ্গে যা প্রধানত আর্থসামাজিক চিন্তা, বাংলাদেশের সেই চিন্তা শুরু হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তাই দুই পারের বাংলা মৌলিক গানের ধারায় রক সঙ্গীতের প্রায় 6 দশকের ইতিহাস থাকা সত্ত্বেও আজও শিল্পীদের রকজাপনে বাধা হয়েছে প্রধানত ধর্ম এবং অর্থ। পরিবেশের দোহাই লাগে না, রক সঙ্গীত প্রতিকূলতা থেকেই জন্মায়, প্রতিকূলতা ছাড়া রকচিন্তা বিকশিত হয় না। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক তরুণ মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পে খালি গ্রেনেডের বাক্স বাজিয়ে গান গাইতে গাইতে স্বপ্ন দেখতেন একদিন তিনি স্বাধীন বাংলাদেশের রকস্টার হবেন। সেই যুদ্ধ যাপন তার ভিতর বুনে দিয়েছিল রকবোধ। সেই তরুণ যুদ্ধের পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন কিংবদন্তি আজম খান, বাংলাদেশি রকের আদিপিতা। প্রায় সমসময়ই উত্তাল পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনে জেল থেকে ছাড়া পাওয়া এক তরুণ জন্ম দিয়েছিলেন মহিনের ঘোড়াগুলির মতো ব্যান্ডের। তিনি গৌতম চট্টোপাধ্যায়, এ বাংলায় যার হাতে প্রথম অঙ্কুরিত হয়েছিল রক সঙ্গীত। বিটলস, লেড জেপেলিন অথবা রোলিং স্টোনসের মতো পাশ্চাত্য রক মিউজিকের ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বরের হাত ধরে অথবা অনুপ্রেরণায় জন্ম নিয়েছিল এক দর্শন, সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। কিন্তু ধানমন্ডির এক কিশোর, যার বাবা 5 ওয়াক্ত নমাজি বা কল্যাণীর কোনো কচুরির দোকানের মালিকের ছেলে, সেই স্বপ্ন দেখে কি করে? এই স্পর্ধা তাকে দেখায় কে? তারা স্বপ্ন দেখে কারণ তারা তাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে চায়। জেমসের মতো মঞ্চে উঠে হুঙ্কার দিতে, আমি মাস্তানা, আমি দিওয়ানা, অথবা প্রথম প্রেমের বিরহে বলতে চায়, শুধু তুমি এলে না। শহরের কোনো এক বাইপাসে দাঁড়িয়ে নিজের সঙ্গে বিড়বিড় করে জীবন চলছে না আর সোজা পথে। পশ্চিমবঙ্গের মেয়েটা যখন বেস প্লেয়ার হতে চায়, তখন ঢাকায় বেইজবাবা সুমন ক্যান্সারকে অনেকবার হারিয়ে স্ক্রু লাগানো মেরুদণ্ড নিয়ে এসে দাঁড়ান মঞ্চে। ওকে গাইতেও হয় না, পুরোটাই প্রায় দর্শকেরা গান, তিনি বাজান, এই দুই বাংলা দখল হয় রকজাপনে। এই যাপন আসলে 3 পর্যায়ে আসে বলে মনে হয়। প্রথম, আমি কি এবং কেন; দ্বিতীয়ত, আমি কি ভাবি আর কি প্রকাশ করি; তৃতীয়ত এবং শেষ পর্যায়ে, যার ভিতর মূলত রকার অথবা রকস্টার প্রধানত নিজেরা আশ্রয় নেন, তা হল বদলে দেওয়ার চিন্তা। নিজেকে জাগতিকতা থেকে সুকৌশলে আলাদা করে দেওয়া, নিভৃতে চলে গান শোনা, নানা রকমের শারীরিক এবং সাঙ্গীতিক শৃঙ্খলা এবং বিবিধ ভাবনা। রকজাপন যেমন লিখিয়ে নিয়েছে রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, আবার সেই যাপনই লিখিয়েছে কেউ ভাবে মনের খবর যাচ্ছে উড়ে ঢাকনা দে, কেউ ভাবে উঠতে হবে কাঁধে দুটো পাখনা দে। সঙ্গীতের বিরহরূপ, শৃঙ্গার বা ভক্তিভাব যে কিসিমে দুই পারের বাঙালির কাছে বেশি গ্রহণযোগ্য, তা একটি বাক্যে বলতে গেলে দাঁড়ায়, গানটায় মেলোডি আছে। সঙ্গীতের বিভৎস রূপকে বাঙালি এক প্রকার পাত্তাই দেয়নি, কিন্তু সেই রূপও তো আছে। সেই সাঙ্গীতিক ছিন্নমস্তাই আজকের বাংলা রক। মৌলিক গানের ধারা খরাক্রান্ত হলেও তার উপশাখা কিন্তু ফাটল দিয়ে গড়িয়ে পড়ছে সামাজিকতার চালচিত্রে। লালন সাই বা আব্দুল শাহ করিমের আউলিয়া, সুফি, বাউলবাদের সঙ্গীত, দর্শন ও যাপন আজ আপনার ঘরের কোণে বড় হচ্ছে। মনে হতেই পারে অতটা গোছানো নয় এই যাপন, সাফসুতরোও নয়, কিন্তু দর্শন ব্যাপারটা চুল পরিপাটি করে আঁচড়ানো কবেই বাছিল। সে বাড়িগাড়ির কিস্তি বা প্রেমিকার জন্মদিন নিয়ে কি আদৌ ভাবে? বরং সে তার ব্যক্তিগত রাধার ফোনালাপে জ্যাজের ছন্দ খুঁজে পায়। সে আটকাতে চায় না কোনো আবেগেই, কারণ রকজাপনের প্রিয় বিষয় হল মানুষ। যত মানুষ তত বৈচিত্র্য, তত প্রেম, তত ভাঙন। সেখানে নানা আবেগের জাগলারি, রেডিও নেই, অনুষ্ঠান নেই, হল অফ ফেম নেই, পেনশন নেই। শহরের পাবে পাবে নিজের মাতৃভাষার রাজ্যে রিজিওনাল নাইট হিসেবে সপ্তাহে একটা জায়গা খোঁজা রকার কোনো কিছুতেই দমে না পশ্চিমবঙ্গে। আবার বাঙালির দেশ বাংলাদেশে প্রচার আছে, প্রসার আছে, কিন্তু সেই সঙ্গে আছে পরিকাঠামোর অভাবও। নেমেসিসের মতো রক ব্যান্ডের সদস্য যখন রক সঙ্গীত হারাম বলে ফেসবুক পোস্ট দেন, তখন ক্যাকটাসের কথা ফলে যায় নিঝুম শহরের ছাদে বিপন্ন রকবোধ কাঁদে, তখন আমাদের মতো জন্মকাররা লক্ষ্মী ছাড়ার গানের মতো পালিয়ে বেড়ায় দেশ থেকে দেশে, সিলেট থেকে শামপ্লেস এলসে। শোনায় রকজাপনের বীরগাথা,
অবিশ্বাস্য সব গান মুহূর্তে বাংময় হয়ে ওঠে। গুরু ম্যাক, আয়ুব বাচ্চু থেকে অভিলাষা, সিলস। এরপরেই শেষ ট্রেনে ফিরে যাবে তারা, অপেক্ষা করবে আবার কবে মানুষ ডাকবে তাদের মাথার উপর। সফল 1% সদস্য আমি উড়ে যাব, দুই বাংলার আলোকিত বর্ডার দেখতে দেখতে, কান্না চোখে কালো সানগ্লাসে চোখ ঢেকে। আরও হবে এই চেতনা, যে ভাষা দেশ স্বাধীন করে সে অডিটোরিয়াম ভরাতে পারে না। এই কথা আজম খান, গৌতম চট্টোপাধ্যায়, শিলাজিৎ, জেমস, রূপম ইসলাম, গুরু ম্যাক, সাফিন আহমেদ, সিধু, গাবুর বাংলা কোনো দিন বিশ্বাস করেনি এবং করবেও না। তার চেয়ে বরং কাম অন বেবি, লাইট মাই ফায়ার। শিল্পীর একা হয়ে যাওয়া বা নীরবতা অবলম্বন করার অনেক কারণ থাকে। প্রচুর প্রত্যাখ্যান তাকে আজীবন বয়ে বেড়াতে হয়। এই ক্লিশে বিষাদ বিলাস আসলে বাস্তব নয়, বরং প্রত্যাখ্যান ততক্ষণই থাকে যতক্ষণ না তা অর্জিত হচ্ছে, আর থাকে মানিয়ে নেওয়ার কথা বলা। শুভানুধ্যায়ীরা, যারা ফ্রি পাস চান, সবাই নন, তাদের বোঝানো যায় না শোয়ের ভেন্যুতে জলও বাড়তি দামে কিনে খেতে হয়। সেখানে পাস বা টিকিট কেনার ভিতরেই থাকে আসল গৌরব। বাংলাদেশের যন্ত্রপাতির দাম প্রায় 300 গুণ। তাই সেখানে অনেকগুলো বড় ভাইয়ের হাত ঘুরে আসা কোনো এক ব্র্যান্ডের গিটার অ্যাফোর্ড করা সম্ভব হয়, যেখানে কলকাতা তথা পশ্চিমবঙ্গের রকশিল্পীরা অনেকটাই বাজার চলতি দামে কিনতে পারেন। বাংলাদেশে বরাবরই রক সঙ্গীত একটু আমেরিকান রক ঘেঁষা, যেখানে মাসলো বেশি, সঙ্গীত আয়োজনে মনোযোগ বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের রক অনেক বেশি লিরিক্যাল, সেরিব্রাল, অনেকটা ব্রিটিশ রকের প্রভাব, একটু ক্যালকুলেটিভ। সেখানে বাংলাদেশ দরাজ, আবেগী, নেশা আর রক মিউজিক সমার্থক। এই কথাটা প্রায় প্রবাদ হয়ে গিয়েছে, তবে সত্যিই কি তাই? মঞ্চে, অনুশীলনে, আড্ডায় নেশা করা রকযাপনের অংশ না, অংশ নয়, বরং তা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। মিউজিক করব বলেই নেশা করছি মার্কা মতবাদ আজ আর পালে হাওয়া পায় না। মাইলস ব্যান্ডটির কথাই ধরুন, কিংবদন্তি এই বাংলা রক ব্যান্ডের গায়ক বেস প্লেয়ার প্রয়াত সাফিন আহমেদ ভাইয়ের সঙ্গে প্রথম আলাপ আজও স্মরণীয়। তখন শুধু সঙ্গীত আর শিক্ষা ছিল, তুলনায় আজকে রক দর্শন অনেক সুশৃঙ্খল, নেশা চিরকালই পরজীবিত্বে বিশ্বাসী। সে কখনো সামাজিক, কখনো আনুষ্ঠানিকতার উপরে ভর করে এসেছে। বিশিষ্ট কোনো সঙ্গীতধারার সঙ্গে এর কোনো নারী সম্পর্ক নেই। বাংলা রকের আর একটি গুণ হল, তারা পাশ্চাত্য রকের ধারাকে শুরুতে অবলম্বন করলেও পরে নিজ গুণে তা বিবর্তিত হয়ে একটা অথেন্টিক বাংলা রকের সাউন্ড হতে পেরেছে, যা ফরাসি বা জাপানি রক পারেনি। যদিও কিছুটা মঙ্গোলিয়ন রক সেটা ভাঙতে পেরেছে। পাশ্চাত্য সঙ্গীতের যেমন পিঙ্ক ফ্লয়েড আছে, আমাদের তেমন শিলাজিৎ মজুমদার আছেন। এক অনন্য অভিনব শব্দ প্রক্ষেপণ, যাকে বলা যায় ওয়ান অফ আ কাইন্ড। আমার ব্যক্তিগত ভাবনায় তিনি একমাত্র মানুষ, যিনি রকযাপনের প্রতিটা ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা গতানুগতিকতার একেবারেই বাইরে। নৈরাজ্যবাদ বা নিহিলিজম রক ভাবনার একটা স্তম্ভ ছিল পাশ্চাত্য সঙ্গীতে। তাই সার্বিয়া বসনিয়া যুদ্ধের সময় ওখানে নির্ভানা টি শার্ট পরলে তাদের নিহিলিস্ট মিলিয়নিয়ার বলে খেপানো হতো। বাংলা রকে নৈরাজ্যবাদের কোনো জায়গা নেই। ভারতীয় উপমহাদেশের দেশলিতে রক মিউজিক প্রান্তিক সঙ্গীত হিসেবেই অবস্থান করে এসেছে। সিনেমায় একজন মায়াবী চরিত্রের নায়ক কেন গান গাওয়ার সময় পঞ্জাবি গাইছে, সেই প্রশ্নকে লিপ অফ ফেথ বলে। গোজামিলে সোজা করানো যাচ্ছে। ভোজপুরি সঙ্গীত কেন সরস্বতী পুজোয় চলবে, তা নিয়েও বাকবিতণ্ডার শেষ নেই। কিন্তু টিভি চ্যানেলে কেন বাংলা গান চলছে না, সে হাহুতাশে কলকাতার কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বাড়লেও চট্টগ্রামের কোনো কন্টেন্ট ক্রিয়েটর মেয়ে যখন চন্দননগরের ক্রসরোডসের গান নিয়ে রিল বানাচ্ছে, মুহূর্তে গানটা অ্যান্টনি ফিরিঙ্গি থেকে সূর্য সেনের পাড়ায় পৌঁছে যাচ্ছে। ৭১-এর যুদ্ধের পর সেই সময়কার তরুণ সঙ্গী শিল্পী নিওমেন্ডিস বঙ্গবন্ধু শেখ মুজিবরের সই করা চিঠি নিয়ে কলকাতায় এসে সম্ভবত ট্রিঙ্কা যে পারফর্ম করেছিলেন, সেখানে বাংলাদেশের জন্য প্রায় ৭০,০০০ টাকা ত্রাণ উঠেছিল। ভারতবর্ষের অর্থনীতিতে ভারতীয় ইউটিউবারেরা 2022-এ প্রায় 10,000 কোটি টাকার কন্ট্রিবিউশন করেছেন, অথচ হিন্দি পঞ্জাবি গানের দাপটে কোণঠাসা পুরো দেশের মৌলিক গানের শিল্পীদের অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বিষহ। আপনার সন্তান বছর বছর ধরে স্বনামধন্য মানুষের গান গেয়ে যাবে, আর আপনিও পুজোয়, জন্মদিনে, বিশ্বকর্মায়, মিলাদুন্নবীতে তাই শুনবেন। এটা বড়ই বেজায় মনোটনি। তার চেয়ে বরং নিজের সন্তানকে গান লিখতে শেখান, তার গান শুনুন।
হয়তো পরের ইম্বাজিনটা বাঘায়তিনের কোনো বাঙালি লিখবেন অথবা টমের চায়ের চুমুকে জন্ম নেবে কোনো রুদ্র শহীদুল্লাহ, যার গান আমার ভিতর বাহিরে আপনি রবীন্দ্রসঙ্গীত ভেবে আজও শুনছেন। ঢাকায় আমি অনুশীলন করি রাত 10:30টায়। কারণ সারা দিন রাস্তায় বিখ্যাত জ্যামে সব শিল্পসাহিত্যের পেট্রোল পড়ে। এক কলকাতার বাঙালি, এক মেলবোর্নের আর এক ঢাকার বাঙালি মিলে তৈরি করেছিলাম ব্রহ্মপুত্র নামে ব্যান্ডটি। প্রথম শো ঢাকা রক ফেস্টে ৩ নম্বর গানটা শেষ করেছি সবে মাত্র। প্রায় ১,৫০০ শ্রোতা একসঙ্গে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বলে চিৎকার করছে, যা দুর্লভ একটা ব্যান্ডের প্রথম শোয়ে। এখানেই সার্থক যাপন। এই অল্টারনেটিভ দুনিয়া এই উপমহাদেশেই তৈরি হয়েছে। তবু বাঙালি বিশ্বের হয়েও হয়নি। তবু সে কোথা থেকে এসেছে সেটা মুখ্য হয়নি। সে বাংলায় লেখে, ভাবে, গায়ে, কাঁদে, হাসায়। এই বিশ্ব বাঙালিরা রূপকথা হবেন কিনা তা সময় বলবে। পৃথিবীর একমাত্র বাংলাদেশেই সফটড্রিঙ্কের বিজ্ঞাপনে হিরো হন গুরু জেমস বাচ্চু ভাই। আর এইভাবেই লংশটে কাশফুলে ধোয়া ট্রেনের ছুটে যাওয়া উঠে আসবে কোনো রক কবির কলমে শতাব্দীতে একবার। এইভাবেই যাপিত হবে টুকি বন্দ্যোপাধ্যায়, অ্যালেন আওয়ের গিটার, হাসানের হাই পিচ, রাফার আকাশ পাঠানোর গান, আনুশেহ আনাদিলের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত, বুটি কিবোর্ডের জাদু, মারজুক রাসেলের মীরাবাই, রাজীব আশরাফের হোক কলরব। আরও কত চেনা অচেনা মুখ। আহা! মহাকাল সাক্ষী, তুলো চাষের ক্ষেতে ক্যানেস্তারা বাজিয়ে গাওয়া কৃতদাসের দয়ার আর্তনাদে জন্ম নেওয়া সঙ্গীত আসলে পাড়ার চোনে কুলিয়ে ওঠার কথা নয়। তাই পথের বাবাই বাপরে মনা, পথের মায় মা, এই পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা। যে রাজ্যে যে দেশে ঘরে ঘরে গিটার থাকে, সেই রাজ্য সেই দেশ কেন সুখী নয় তা আমি অনেকটাই জানি না, কিন্তু বাংলা রক সঙ্গীতের নকশিকাথা কখনো না কখনো নিশ্চয়ই বোনা হবে।